তো আজকে আমাদের ডেপ্রিসিয়েশন অধ্যায়ের দ্বিতীয় ক্লাস হচ্ছে আজকে। তো আমাদের এই অধ্যায়টার প্রথম দিন আমরা ফার্স্ট একটা ক্লাস হয়েছিল, সেটার মধ্যে বলেছিলাম যে সূত্রগুলো বলেছিলাম বা ডেপ্রিসিয়েশন কাকে বলে, কি বিষয়টা সেটা বোঝানোর চেষ্টা করেছিলাম। তো আমাদের এই অধ্যায় করার ক্ষেত্রে আমাদের বিশেষ করে এই যে সূত্রগুলো আছে, সূত্রগুলো অবশ্যই আমার মুখস্থ বা মনে রাখা লাগবে, যাতে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হয়। আমরা গত দিন কত পর্যন্ত করেছিলাম, কারো কি মনে আছে? 5 পর্যন্ত নাকি 6 পর্যন্ত? ভাইয়া আমরা এই যে 5 পর্যন্তই করেছিলাম, maybe 5 ছয়টা পর্যন্ত নেই। হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, 6 থেকে শুরু করি। 6 হয়েছিল। ছয়টা মনে আসতেছে না আমার। ছয়টা হ্যাঁ, ছয়টা আমি তো আসলে একটু বেশি করে ফেলছি ভাই, আমি ছয়টা করছেন আই থিঙ্ক মেবি। বাকিরা কেউ জানেন নাকি? একটু জিজ্ঞেস করলে ভালো। না, 6 করা হয় নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 6 থেকে শুরু করি। Problem 6. Karim Company purchased a new machine on October 1, 2010 at a cost of টাকা 1,20,000. আমাদের ডেপ্রিসিয়েশনের ম্যাথের মধ্যে সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে পারচেজ ডেট। আমি কবে ক্রয় করতেছি সেটা। পারচেজ ইয়ারের মধ্যে পারচেজ যে ডেটটা থাকে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এক্ষেত্রে একটা সম্পত্তি মানে কারিম কোম্পানি একটা সম্পত্তি ক্রয় করতেছে 1,20,000 টাকা দিয়ে, সেই সম্পত্তিটা ক্রয় করতেছে অক্টোবরের 1 তারিখে। The company estimated that the machine will have a salvage value of টাকা 12,000 এক্ষেত্রে কোম্পানি ধারণা করতেছে যেটার ভগ্নাবশেষ মূল্য হবে 12,000 টাকা। The machine is expected to be used for 10,000 working hours during 5 years life. মানে এটার 5 বছর আয়ুষ্কালের মধ্যে মোট 10,000 ঘন্টা ব্যবহার করা যাবে। এটা হচ্ছে টোটাল আওয়ার। ইনস্ট্রাকশন: compute the depreciation expense under the following methods for the year indicated. মানে নিচে যে সালগুলো উল্লেখ করা আছে সেই সাল অনুসারে আমাদের কি করতে হবে, পদ্ধতিগুলোতে অবচয় বের করতে হবে। স্ট্রেট লাইন ফর 2010, আমার এক্ষেত্রে পারচেজ ইয়ারে স্ট্রেট লাইন পদ্ধতিতে কি বের করতে বলেছে, অবচয় বের করতে বলেছে। ইউনিটস অফ অ্যাক্টিভিটি, একটা জিনিস খেয়াল করি, এখানে বলা আছে ইউনিটস অফ অ্যাক্টিভিটি, বাট আমার কোশ্চেনে দেওয়া আছে আওয়ারের ইনফরমেশন। আমরা যখন সূত্র শিখেছিলাম তখন দেখেছিলাম যে ইউনিটস অফ অ্যাক্টিভিটি বা প্রোডাকশন ইউনিট এন্ড ওয়ার্কিং আওয়ার দুইটা সূত্রই সেম, জাস্ট যখন ইউনিট থাকবে তখন ইউনিট ব্যবহার করব, আওয়ার থাকলে আওয়ার ব্যবহার করব। এক্ষেত্রেও সেম, তারা ইউনিটস অফ অ্যাক্টিভিটি বলুক বা যাই বলুক, আমার যে তথ্য দেওয়া আছে আমি সেটা বাইরে যেতে পারবো না, তাহলে আমি এক্ষেত্রে আওয়ার নিয়ে কাজ করব। তারপরে বলা হচ্ছে যে অ্যাজিউমিং মেশিন ইউজেস ওয়াজ 1,700 আওয়ার্স, মানে ওই বছর 2010 সালে 1,700 ঘন্টা ব্যবহার করা হয়েছিল। 3 নাম্বার বলতেছে যে ডিক্লাইনিং ব্যালেন্স ইউজিং ডাবল স্ট্রেট লাইন রেট। এই ডাবল স্ট্রেট লাইন রেটটা মানে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড বোঝায় ফর 2010 এন্ড 2011। তাহলে এক্ষেত্রে সলিউশনের মধ্যে একটু দেখি যে 6 হেয়ার গিভেন টোটাল কস্ট দেওয়া আছে 1,20,000 টাকা, সেলভেজ ভ্যালু আছে 12,000 টাকা, ইউজফুল লাইফ 5 বছর। তাহলে রিকোয়ারমেন্ট আমরা লিখবো ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন। স্ট্রেট লাইন মেথড নাম লিখে নিলাম, ডেপ্রিসিয়েশন ফর 2010। এক্ষেত্রে আমরা সূত্র লিখলাম না, সরাসরি মান বসা দিলাম। আমাদের স্ট্রেট লাইনের মধ্যে সূত্রটা ছিল টোটাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। তাহলে টোটাল কস্ট ছিল 1,20,000, সালভেজ ভ্যালু 12,000, উপরেও লিখেছি বা কোশ্চেনেও দেওয়া আছে ইউজফুল লাইফ। এখন যেহেতু আমি 2010 সালের অবচয় বের করতেছি, 2010 সালে আমি ক্রয় করেছিলাম, তাহলে 2010 সাল যেহেতু আমাদের পারচেস ইয়ার, সেক্ষেত্রে আমি কতদিন ব্যবহার করেছি সেটা দেখবো। আমি অক্টোবর 1 তারিখ থেকে নিয়ে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে 3 মাস ব্যবহার করেছি। তাহলে এই ক্ষেত্রে আমি সেটাকে ভাগ 12 গুণ 3 করে দিব, কারণ আমি যত দিন ব্যবহার করব তত দিনের অবচয় দিব। যেহেতু আমি 2010 সালে 3 মাস ব্যবহার করেছি, আমি 3 মাসের অবচয় দিব। পরে বলা হচ্ছে যে ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড। ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথডের মধ্যে আমাদের সূত্র ছিল এই ডেপ্রিসিয়েশন ফর 2010 বলেছে টোটাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল আওয়ার ইনটু ইয়ারলি আওয়ার, কারণ যেহেতু আমাদের আওয়ারের ইনফরমেশন দেওয়া আছে তাই। তাহলে আমি এখন ক্যালকুলেট করার পর যে টাকাটা হবে সেটা লিখে দেব। এখন আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, যে এক্ষেত্রে 2010 সাল হওয়া সত্ত্বেও আমরা এক্ষেত্রে কেন ভাগ 12 গুণ 3 করলাম না?
আচ্ছা, এখানে ভাইয়া ওরা আসলে পুরো 1 বছর এটা ক্যালকুলেট করে দিছে। আপনি যে 1700 ঘন্টা যে আপনি 3 মাসে যে কতটুকু সময় ইউজ করা যাবে ওইটা আপনি ক্যালকুলেট করে দিছে। আপনার টোটাল ইউজ করা যাবে হলো আপনার 10,000 10,000 ঘন্টা। ঘন্টা, এটা বাট আয়ুষ্কাল ছিল, মানে হ্যাঁ, সম্পূর্ণ আয়ুষ্কাল। হ্যাঁ, আর আর 3 মাসে আপনার ইউজ করা হবে হলো 1700 ঘন্টা। হ্যাঁ এই জন্য ওটা লিখে দিছে। হ্যাঁ, বিষয়টাই হচ্ছে এমন। এক্ষেত্রে তারা হিসাব করে দেন, এখানে তারা আর কি মানে ব্যবহারের পর দিয়েছে। কারণ দেখা যাচ্ছে এখানে একটা সম্পত্তি যদি 3 মাস ব্যবহার করা যায়, তো এক্ষেত্রে যে 1700 ঘন্টা সেটা তো আর আমি 3 মাসের বাইরে যে ব্যবহার করতে পারবো না অবশ্যই। এক্ষেত্রে তারা মোট 1700 ঘন্টা ব্যবহার করেছে 2010-এ, মানে যতদিন সময় পেয়েছে ওই কয়েকদিনে 1700 ঘন্টা ব্যবহার করেছে, যার মাধ্যমে মানে বোঝা যাচ্ছে যে এটা 3 মাসের ইনফরমেশন। তাহলে একটা কথা একটু বলি, খেয়াল রাখবেন, আমাদের ইউনিটস অফ অ্যাক্টিভিটি মানে প্রোডাকশন ইউনিট থাক বা ওয়ার্কিং আওয়ার থাক, এই দুইটা পদ্ধতিতে আমাদের ভাগ 12 গুণ সামথিং যে মাসের যে তথ্য সেটা করা লাগবে না। অন্য সবগুলোর মধ্যে করব, ভাগ 12 যে মানে যে মাস বলে দিবে ওই কয়টা মাসে বের করব। কিন্তু প্রোডাকশন ইউনিট এন্ড ওয়ার্কিং আওয়ার এই দুইটার মধ্যে আমরা এই ভাগ 12 গুণ করবো। সামথিং করব না। জি ভাইয়া। আচ্ছা, পরেরটা বলতেছে যে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড যেটা আছে এটাকে 2 বছরের জন্য বের করতে বলেছে, 2010 এবং 2011। তাহলে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের সূত্র ছিল টোটাল কস্ট ইনটু ডেপ্রিসিয়েশন রেট। আমার সূত্রটা ছিল এমন, মোট ব্যয়ের সাথে অবচয় হার গুণ করা লাগে। এক্ষেত্রে আমাদের অবচয় হারটা কোশ্চেনের মধ্যে আমরা যখন পড়লাম কোথাও অবচয় হার লিখা নাই, আমরা ডেপ্রিসিয়েশন রেটটা বের করে নিব 1/n ইনটু 100, যেহেতু ডাবল স্ট্রেট লাইন রেট বলা আছে তাই 2 দিয়ে গুণ করব। এন্ড দ্য ইউজফুল লাইফ বা নাম্বার অফ ইয়ার বুঝায়, তাহলে ক্ষেত্রে 40% হয়। ডেপ্রিসিয়েশন ফর 2010, আমার মোট ব্যয় ছিল বা টোটাল কস্ট ছিল 1,20,000 টাকা। 40% করলাম, যেহেতু আমি 3 মাস ব্যবহার করেছি 3 মাসের অবচয়টাই দিব, ভাগ 12 গুণ 3, তাহলে এটা আমি 2010-এর অবচয় পেলাম। যেহেতু এটা ক্রমহ্রাসমান বা দ্বৈত ক্রমহ্রাসমান, এটা যদি অবচয় কারো মানে অধ্যায়টা করার না থাকে তাদের জন্য বলতেছি, মানে ইন্টারমিডিয়েটে অনেকে অবচয় করেছিলেন, সেটা যদি বাই চান্স ভুলে যেয়ে থাকেন, ক্রমহ্রাসমানের মধ্যে আমরা কি করব, প্রথম বছরে যে আমাদের মোট ব্যয় থাকে সেই মোট ব্যয় থেকে প্রথম বছর অবচয় বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা হবে ওই অ্যামাউন্টের উপর দ্বিতীয় বছর অবচয় ধার্য করব। মানে আমার প্রথম ক্ষেত্রে টোটাল কস্ট ছিল কত টাকা, 1,20,000 টাকা ছিল মোট ব্যয়। এখন এখান থেকে দেখলাম আমরা যে এখান থেকে প্রথম বছর অবচয় ধার্য করা হচ্ছে 12,000 টাকা। এখন আমাদের তিন যে মাসের বই মূল্য অবচয় বা 12,000 টাকা, বাজার মূল্য, 12,000 হ্যাঁ, টাকা। তো আমাদের যে বাজার মূল্যটা থাকবে ওই 1,20,000 থেকে 12,000 বাদ দেওয়ার পর 1,08,000 টাকা, সেই টাকার উপর আমার কি করতে হবে, দ্বিতীয় বছর পার্সেন্টেজ করতে হবে। এইভাবে করে আমার হ্রাস পাবে, যেহেতু এটা ডিক্লাইনিং বা ডাবল ডিক্লাইনিং বলা আছে, ক্রমহ্রাসমান, অবচয়ের পরিমাণটা ধীরে ধীরে হ্রাস পাবে, এই জিনিসটা মাথায় রাখা লাগবে। বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, আমার কাছে ক্লিয়ার ভাইয়া। বাকি যারা আছেন তারা কি বুঝতে পারতেছেন? যদি আপনাদের মানে ভয়েসে বলতে সমস্যা, আপনারা মেসেজেও বলতে পারেন, যেভাবে সুবিধা হয় আপনাদের। জি ভাইয়া, ঠিক আচ্ছা, আছে। তাহলে প্রবলেম 7টা একটু দেখি। প্রবলেম 7-এ বলা হচ্ছে যে প্রসপেক্টিভ কোম্পানি অ্যাকোয়ার্ড এন্ড প্লেসড ইনটু ইউজ ইকুইপমেন্ট অন জানুয়ারি 1, 2008 এট এ কস্ট অফ টাকা 93,500। প্রসপেক্টিভ কোম্পানি কি করতেছে, জানুয়ারি 1, যখন আমাদের জানুয়ারি 1 থাকবে তখন মনে একটা প্রশান্তি আসার কথা, কারণ এখানে আমাদের ঝামেলা কম হয়। জানুয়ারি 1 তারিখ আছে, ঝামেলা হওয়ার চান্স নাই। আচ্ছা, 93,500 টাকা দিয়ে একটা কি করেছে, সম্পত্তি ক্রয় করেছে। The transportation charge amounted to টাকা 750 and installation and testing cost total টাকা 5,500। তাহলে এক্ষেত্রে আনুষঙ্গিক দুইটা খরচ আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট বা পরিবহন খরচ, আর একটা ছিল সংস্থাপন এবং পরীক্ষা ব্যয় 5,500। এই দুইটা খরচ আমি যোগ করব। দেন আমাকে বলতেছে the equipment was estimated to have a useful life of 9 years and a salvage value of টাকা 3,750, 3,750 টাকা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য at the end of its life, এটার আয়ুষ্কাল শেষ হওয়ার পরে। It was further estimated that the equipment would be and the production of 1,92,000 units of production during its life, মানে এই সম্পূর্ণ আয়ুষ্কাল 9 বছরের মধ্যে এই সম্পত্তিটা দিয়ে মোট 1,92,000 একক উৎপাদন করা সম্ভব হবে। তাহলে এটা হচ্ছে আমার টোটাল ইউনিট।
আচ্ছা, ইন 2008 সালে 42,600 ইউনিটস অফ প্রোডাক্ট ওয়ার প্রডিউসড, মানে 42,600 একক পণ্য কি করা হয়েছে, উৎপাদন করা হয়েছে কোন সালে, 2008 সালে। এটা হচ্ছে আমার ইয়ারলি ইউনিট, ইয়ারলি কতটুকু উৎপাদন করা হচ্ছে সেই বিষয়টা। এখন আমাদের রিকোয়ারমেন্টে বলতেছে যে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর 2008। আমাকে জার্নাল এন্ট্রি করতে বলেছে। ডেপ্রিসিয়েশনের জার্নাল সবসময় দুইটা দিব আমরা, একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, আর একটা হচ্ছে ইনকাম সামারি ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। বাট এক্ষেত্রে আমাকে জার্নাল করতে বলেছে স্ট্রেট লাইনে, ইউনিটস অফ প্রোডাকশন মেথডে, সাম অফ দ্য ইয়ার ডিজিটে এন্ড ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে। চারটার জন্য মোট 8টা জাবেদা হবে এবং মানে 8টারই জাবেদা আছে, প্রত্যেকটার ক্ষেত্রে সেমই হবে। যেমন ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ইনকাম সামারি, ডেপ্রিসিয়েশন, এই দুইটা জানো চারো মেথডের জন্য সেম থাকবে। বাট পরিবর্তন কি এখানে? পরিবর্তন হচ্ছে টাকার অ্যামাউন্ট গুলো। এখানে টাকার অ্যামাউন্ট গুলো মিলবে না। এখানে আমাদের অবচয়টা বের করতে বলে না, আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে, আমাকে এখানে শুধু জাবেদা কথা বলে দিয়েছে, কিন্তু অবচয়ের পরিমাণটা তো আমার নিজে থেকে বের করে নেওয়া লাগবে। তাই আমি এখন অবচয়টা যে বের করব সেটা ওয়ার্কিং আকারে বের করব। এখন ওয়ার্কিং আপনি যত শর্ট করে করতে পারেন, আপনার মেন হচ্ছে টাকার অ্যামাউন্ট গুলো দরকার, টাকার অ্যামাউন্টের পর আপনি এখানে জাবেদা করে দিবেন। আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, মানে করণীয়, এটা হচ্ছে আপনার কাজ, নিজের ক্ষেত্রে মানে নিজের সুবিধার জন্য কাজটা করে নিচ্ছেন। যখন আমাদের জার্নাল বলবে তখন আমরা ডেপ্রিসিয়েশনটা ওয়ার্কিং আকারে করে নিব। সলিউশন 7 এর মধ্যে আমরা কি দেখব, ওয়ার্কিংস। টোটাল কস্ট অফ দ্য ইকুইপমেন্ট 93,500, 93,500 টাকা ছিল। 750 টাকা ট্রান্সপোর্টেশন ছিল এবং ইনস্টলেশন এন্ড টেস্টিং ছিল 5,500। টোটাল 99,750। এক্ষেত্রে আপনাকে কোনো সাল উল্লেখ করে দেয় নাই, উপরে সরাসরি বলেই দিয়েছে যে তুমি ডিসেম্বর 31, 2008 সালের জন্য, তাহলে 1 বছরের জন্য কাজ করবেন। স্ট্রেট লাইন, ইউনিটস অফ প্রোডাকশন, সাম অফ দ্য ইয়ার ডিজিট, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স যা আছে সবগুলোর ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে স্ট্রেট লাইনের মধ্যে সূত্রটা এখানে লিখে রাখছি আবার, ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু টোটাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। টোটাল কস্টের মান বসাবো, সালভেজ ভ্যালু 3,750 কোশ্চেনে দেওয়া আছে 9, তাহলে 10,666.66 সামথিং এরকম অনেক আসে, 10,667 লিখে দিব। 2 নম্বরে কি লিখবো, ইউনিটস অফ প্রোডাকশন মেথড। সূত্রটা ছিল ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু টোটাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল ইউনিট ইনটু ইয়ারলি ইউনিট। টোটাল কস্ট জানি, সালভেজ ভ্যালু জানি, টোটাল ইউনিট হচ্ছে 1,92,000 আর 2008 সালে 42,600 একক ব্যবহার করা হয়েছে, তাহলে ক্যালকুলেট করলে হয় 21,300। এখানে যেহেতু আমি জানুয়ারির 1 তারিখে ক্রয় করেছিলাম, তাহলে এক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা নাই। জানুয়ারি 1 তারিখে ক্রয় করলে আমাদের কোনো ধরনের ঝামেলা হওয়ার কথা না, মানে হয় না, এই ভাগ 12 গুণ সামথিং যে মাসের হিসাবটা করা লাগে না। 3 নাম্বার যে মেথডটা, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, আমি এর আগে বলেছি কিনা সেটা আমার মনে নেই, এটা ধরে নিলাম আমাদের প্রথম, এর আগে 6-5 এর মধ্যে ছিল না। আচ্ছা, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডটা আমাদের এই ক্ষেত্রে আজকে আমরা ফার্স্ট শিখতেছি। সাম অফ দ্য ইয়ার ডিজিট বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। আচ্ছা, এটার অবচয় সূত্রটা হচ্ছে টোটাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল ডিজিট ইনটু ইয়ারলি ডিজিট। আমরা যদি প্রোডাকশন ইউনিটটা একটু লক্ষ্য করি, সেটার মধ্যে টোটাল ইউনিট আর ইয়ারলি ইউনিটটা অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকে, বাট সাম অফ দ্য ইয়ার ডিজিটের কোনোটাই কোশ্চেনে দেওয়া থাকবে না, না টোটাল ডিজিট থাকবে না ইয়ারলি ডিজিট থাকবে। টোটাল ডিজিট আমাদের বের করে নিতে হবে। টোটাল ডিজিট মানে মোট বর্ষ সংখ্যা বা মোট বছরের সংখ্যা। মোট বছর ছিল 9টা না, তাহলে কিভাবে বের করা যায়, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এইভাবে করে বের করা যায়। বা আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে মোট বছরের সমষ্টি হচ্ছে 45, এটা হচ্ছে টোটাল ডিজিট। আরেকটা ইয়ারলি ডিজিট আমি একটু বলি, দেখেন বুঝেন কিনা, না বুঝতে পারলে একটু জিজ্ঞাসা করে নিন। যখন আমরা প্রথম বছরের জন্য করব, একদম প্রথম বছরের জন্য, তখন চিন্তা করব যে এই সম্পত্তিটা আমি আগামী কত দিন ব্যবহার করতে পারবো, 9 বছর। যখন প্রথম বছর শেষ হয়ে যাবে, তখন আমি সম্পত্তিটা ভবিষ্যতে আর কতদিন ব্যবহার করতে পারবো, 8 বছর। 2 বছর যাওয়ার পর 7, 3 বছর যাওয়ার পর 6, মানে এক্ষেত্রে ইয়ারলি ডিজিটের যে বিষয়টা সেটা হবে উল্টা কাজ হবে। একদম প্রথম বছরটা করলে যতদিন আয়ুষ্কাল থাকবে, মানে আমার এটার যতদিন মেয়াদ থাকবে ততদিন নিব আমি ইয়ারলি ডিজিট। এখন যদি আমি সেকেন্ড বছরের জন্য করতাম, মানে 2008 না করে 2009 এর জন্য করতাম, তখন আমার ইয়ারলি ডিজিট কত লিখতাম, 8 লিখতাম। বিষয়টা কি ক্লিয়ার আপনাদের কাছে নাকি সমস্যা মনে হচ্ছে, একটু বলেন তো।
বা ডিজিটটা আবার একটু ক্লিয়ার করে বললে ভালো হয়। আচ্ছা, আমাদের যে ইয়ারলি এই ডিজিট যে যেমন 8-9টা। হ্যাঁ 8-9টা ইয়ারলি ডিজিটের সমস্যা হচ্ছে। ইয়ারলি ডিজিটে কি ধরলাম 2008 সালে আমি কাজ করতেছি, 2008 সালে একটা সম্পত্তি ক্রয় করেছি, এখন আমার এটার আয়ুষ্কাল বলে দিয়েছে 5 বছর সাপোজ। এখন আমি 2008 সালে যখন সম্পত্তিটা ক্রয় করব তখন এই সম্পত্তিটার মেয়াদ আমার কাছে কতদিন আছে, আমি ভবিষ্যতে কতদিন ব্যবহার করতে পারবো, এটা আগামী 5 বছর। ঠিক আছে, আগামী 5 বছর একদম মানে প্রথম থেকে হিসাব করলে। আচ্ছা, আগামী 5 বছর হলে এক্ষেত্রে ইয়ারলি ডিজিট আমি 5 লিখতাম। এখন যখন আপনি আবার 2009 সালে হিসাব করবেন তখন এই সম্পত্তিটা আপনি আগামী কতদিন ব্যবহার করতে পারবেন? 4 বছর। তাহলে ইয়ারলি ডিজিটে কি বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে ভাইয়া। কিভাবে বছর বাড়বে আপনার ওই যে আয়ুষ্কাল যেটা আছে কার্যকারিতা সেটা কমে আসবে সেই হিসাবে। তো আপনি ডিজিটটা এক্ষেত্রে কমবে। আপনি প্রথম থেকে হিসাব করবেন, মানে একদম সম্পত্তি ক্রয়ের সময় থেকে। আপনি 2008 সালে ক্রয় করেছিলেন, আপনার এক্ষেত্রে অ্যাকচুয়ালি মেয়াদটা ছিল 9 বছর। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে জি। আপনি 2008 সালে যদি চিন্তা করেন এটা ভবিষ্যতে আগামী 9 বছর ব্যবহার করতে পারবেন, বাট 9 সালে যাওয়ার পর সেটার আয়ুষ্কাল কি আর 9 থাকবে? কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। 8 হয়েছে। আবার 2010 সালে যাওয়ার পর এটার আয়ুষ্কাল কত হয়ে যাবে? 7 হয়ে যাবে, মানে ইয়ারলি ডিজিটটা। 7। তাহলে ইয়ারলি ডিজিটটা প্রত্যেক বছরে বছরে কমে। বিষয়টা কি ক্লিয়ার এখন? জি ভাইয়া ক্লিয়ার আমার। আচ্ছা, বাকি যারা আছেন এই যে জুয়েল রানা আছেন এবং মেজাবিন আছেন, মেজাবুন আপু তাও কিছু কথা বলতেছেন, বাট জুয়েল ভাইয়া কিছুই বলতেছেন না, চুপচাপ শুনে যেতেছেন। কিছু সমস্যা হলে একটু বলবেন। ভাই আমি বুঝতেছি, মানে ফার্স্ট ইয়ারে যদি 2009 থাকে, সেকেন্ড ইয়ারে 2008 আসলে প্রত্যেক ইয়ারে এক একটা করে বছর কমে যাবে। হ্যাঁ 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 কথাটা অনেকটা এরকম। হ্যাঁ, অনেকটা এরকম না, এটাই এরকমই আর কি। যদি সমস্যা তাও একটু মানে বলে এই দিন এটার জন্য। ম্যাথ পড়ছি তো আমি এর আগে, ও, এই জন্য তাহলে তো আপনার সমস্যা জন্য হয়। সমস্যা হওয়ার কথা না। যাক ভালো। ইন্টারনেট তো আমি তো পড়ছি, প্লাস এখন এটা আমাকে পড়াইতে হয় অনেক স্টুডেন্টকে। তাহলে তো আপনার খুব ভালোই জানেন আপনি। যাক ভালো। তাহলে ডেপ্রিসিয়েশন যে রেটটা আছে, ডেপ্রিসিয়েশন রেট আমার যে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের আমাদের সূত্রটা ছিল টোটাল কস্ট ইনটু ডেপ্রিসিয়েশন রেট। তাহলে যেহেতু আমাদের ডাবল ডিক্লাইনিং বলা আছে, ডেপ্রিসিয়েশন রেটটা দেওয়া নেই, তখন আমরা কি করব 1/n ইনটু 100 ইনটু 2। তাহলে ক্যালকুলেট করার পর 22.22% হয়। সেই পার্সেন্টেজটা কি করব টোটাল কস্টের উপর ধার্য করব, যে টাকাটা হয় সেটা লিখে দিব সিম্পলি ভাবে। এখন দেখা যাচ্ছে আমি জার্নাল গুলো করে ফেলবো। ঠিক আছে, নর্মাল ভাবে যে প্রত্যেকটা এক্ষেত্রে দেখেন জার্নালটা কি করা হয়েছে, মেথড গুলো যে বলে দিয়েছিল আমি এক্ষেত্রে আলাদা আলাদা ঘর না কেটে একবার একটা ঘর কাটবো, স্ট্রেট লাইন লিখবো, তারপরে জাবেদা গুলো করবো, ইউনিটস অফ প্রোডাকশন লিখবো, তারপর আবার জাবেদা গুলো করবো, এরকম প্রত্যেকটা মেথডের নামগুলো লিখে নিয়ে এক ঘরের মধ্যেই করে দিবো। এক্ষেত্রে চাইলে আপনি 4টা ঘর আলাদা আলাদা করতে পারেন, তবে এক ঘরে করাটা ভালো। তো আশা রাখি সমস্যা নাই কারো। পরের ম্যাথটা আমরা জাবেদ ভাইয়া জাবেদার একটু বোঝান। আচ্ছা, জাবেদাটা এখানে জাবেদা হচ্ছে ডেপ্রিসিয়েশনের অবচয় জাবেদা। অবচয় জাবেদা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আপনি যেহেতু বছরের শেষ তারিখে করতেছেন, শেষ তারিখে আপনার কি করতে হয়? ইনকাম সামারি করতে হয়, তাহলে ডেপ্রিসিয়েশন ক্লোজ করে দিবেন। তাহলে ইনকাম সামারি ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। টাকার অ্যামাউন্ট স্ট্রেট লাইনে যেটা বের হয়েছিল, এখানে কত টাকা বের হয়েছিল? 10,667 টাকা, সেটা লিখে দিব। আবার যখন প্রোডাকশন ইউনিট করব সেম জাবেদা, টাকা 21,300 লিখবো। এই ক্লিয়ার? ভাইয়া এই জায়গায় একটা কথা ছিল, বলেন। ডেপ্রিসিয়েশনের যে সুবিধাটা দেই, সেই জায়গায় তোমরা দেখছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অবলিক, যে সম্পত্তির উপর ধার্য করবো সেই সম্পত্তির নামটা কি দিতে হবে? সম্পত্তির নামটা যেমন দিলে মেশিনের উপর ধার্য করলে মানে সম্পত্তিটা যদি দিতে চান দিতে পারেন, না দিলে যে খুব আহামরি সমস্যা হবে তা না। এখন তো দেখা যাচ্ছে যে হিসাব বিজ্ঞানের বিভিন্ন নীতি ইমপ্রুভ হচ্ছে। আমরা যখন অবচয় করতাম, মানে আমরা যখন 9-10-এ পড়ে আসছি, তখন যেমন যন্ত্রপাতির উপর অবচয় ধার্য করা হচ্ছে, তখন আমরা সরাসরি জাবেদা লিখতাম অবচয় ডেবিট, যন্ত্রপাতি ক্রেডিট। কিন্তু এখন যখন আমরা ইন্টারমিডিয়েট উঠলাম তখন দেখলাম যে পুঞ্জিভিত অবচয় আসতেছে, অনার্স উঠার পর জি সেম। ভাইয়া। এখন কি করার, আপনি যেটা বললেন যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অবলিক ইকুইপমেন্টের নাম লিখতে যাচ্ছেন, এই তো মানে অ্যাকুমুলেটেড জি ভাইয়া। ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি। হ্যাঁ লিখতে পারেন, সমস্যা নেই। আর যদি না লিখেন খুব ভাইয়া, সমস্যা হবে এমনও কিছু না। ভাইয়া, এই যে ক্ষেত্রে দেখা গেল যে একই বছর যদি 3টা মেশিন থাকে, মানে একটা মেশিন একটা ইকুইপমেন্ট একাধিক হ্যাঁ, সম্পদ থাকে, তখন সেক্ষেত্রে তো এক্ষেত্রে নাম জিনিসগুলো উল্লেখ প্রবলেম হতে করাটা পারে। মানে হ্যাঁ তখন এটা আমার প্রয়োজন, খুব বেশি জরুরি। যেমন আমি এর জন্য একই যদি বছর, আগে থেকে প্রয়োজন হয়,
হ্যাঁ হ্যাঁ, তাই আগে থেকে যদি প্রয়োজন হয় তাহলে আমি আগে থেকে দিয়ে গেলে তো পরবর্তীতে আর না আমার না না, প্রবলেম ফেস সমস্যা করতে নেই হইতো না। সমস্যা নেই, হ্যাঁ আগে থেকেও দেওয়া যেতে পারে। তো যে জুয়েল ভাই যে কথাটা বলতেছে যে এক্ষেত্রে আমরা অ্যাকুমুলেটেড যে ডেপ্রিসিয়েশন বিষয়টা আছে সেক্ষেত্রে আমরা শুধু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লিখেছি। এখন যদি আপনি এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মেশিনারি কথাটা বা ইকুইপমেন্ট কথাটা লিখে দিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যদি একই বছরে আপনি একটা যন্ত্রপাতি কিনেছেন আর একটা কি কিনেছেন, মেশিন কিনেছেন, ঠিক আছে, যন্ত্রপাতি ইকুইপমেন্ট বা আসবাবপত্র কিনেছেন, একটা যন্ত্রপাতি একটা আসবাবপত্র, তখন দেখা যাচ্ছে কি জিনিসটা নিয়ে আপনাদের মানে কনফিউশন হবে না। এটার জন্য আর কি বলতেছে যে প্রথম থেকে লিখে নেওয়া যায়, মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের সাথে। তো আর কি সমস্যা আছে কারো এটার মধ্যে? ভাইয়া না আচ্ছা, ভাইয়া। আমাদের কোশ্চেনে তো বলছে জার্নালটা করতে, তো এক্সাম হলে মানে শুধু তো জার্নালটাই আমাদের অ্যান্সার করতে হবে, আর ওয়ার্কিংটা তো আমরা আলাদা করলে কি আর না করলে কি, তো আর স্যারদেরও তো না, সমস্যা হতে পারে। ওয়ার্কিং এটা আপনাকে দেখা যাচ্ছে কোশ্চেনটা উজ্জ্ব রাখছে। আপনি যেখানে অ্যামাউন্ট গুলা লিখবেন সেই অ্যামাউন্ট গুলো আপনি কোত্থেকে পাচ্ছেন সেটা দেখাবেন না। আপনাকে ম্যাথই জার্নাল, করা যাবে না। বুঝি নাই। ওয়ার্কিং ছাড়া তো ম্যাথই করা যাবে না, ম্যাথ ওয়ার্কিং ছাড়া ম্যাথ ইম্পসিবল। করা যাবে না, কারণ দেখা যাচ্ছে আপনি এই অ্যামাউন্ট গুলো কোথা থেকে পাচ্ছেন, এটা তো আপনি আউটসাইড থেকে আনতে পারবেন না। আপনার এই জিনিসটা বলে নাই, বাট এই জিনিসটা শো করা লাগবে ওয়ার্কিং আকারে। দেখেন আমি দুইটা কিন্তু দুই ভাবে লিখেছি, একটা ওয়ার্কিং লিখেছি, একটা রিকোয়ারমেন্ট লিখেছি। এখন ওয়ার্কিং ঠিক ছাড়া আছে। আপনি আচ্ছা, রিকোয়ারমেন্টটা করতে পারবেন না, তাই আর কি ওয়ার্কিংটা করে নিতে হবে। ঠিক আছে। প্রবলেম 8 দেখি। Younger bus lines uses the units of activity method of depreciating its buses. তাহলে younger bus line কি করতেছে, units of activity method ব্যবহার করতেছে তার বাস এর অবচয় ধার্যের জন্য। One bus was purchased on January 1, 2010. আচ্ছা, জানুয়ারি 1 তারিখ 2010 সালে একটা বাস ক্রয় করা হয়েছে at a cost of টাকা 1,68,000, 1,68,000 টাকায়। ওভার ইটস 4 year ইউজফুল লাইফ, এটা 4 বছর আয়ুষ্কালের মধ্যে দ্য বাস ইজ এক্সপেক্টেড টু বি ড্রিভেন 1 লাখ মাইলস। মানে এটা সম্পূর্ণ আয়ুষ্কাল 4 বছর এবং এই 4 বছরের মধ্যে বাসটা মোট 1 লক্ষ মাইল চালনা করা হবে বা চালানো হবে। সালভেজ ভ্যালু ইজ এক্সপেক্টেড টু বি টাকা 8,000, এটার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 8,000 টাকা। তারপর ইনস্ট্রাকশন বলতেছে যে কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন কস্ট পার ইউনিট, এক্ষেত্রে আমাকে পার ইউনিট ডেপ্রিসিয়েশন কস্ট বলেছে, বাট এক্ষেত্রে আমাদের কোনো ইউনিট দেওয়া নেই। তাহলে এখানে যেটা মাইল দেওয়া আছে সেটাকে আমরা ইউনিট ধরে নিব। আমাদের এই অঙ্কগুলো এরকম প্রোডাকশন ইউনিট বা ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথডে করা লাগে, এরকম আরো মানে ম্যাথ পাবো সামনে। তো এক্ষেত্রে আমরা কি করব, পার ইউনিটের আমার অবচয় বের করতে বলেছে। তাহলে পার ইউনিট ডেপ্রিসিয়েশনের সূত্র ছিল টোটাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল ইউনিট। এই জিনিসটা আমরা যখন প্রথমে সূত্র লিখেছিলাম সেখানে লেখা ছিল। বা সিম্পলি যদি আপনি ভাবতে চান যে 50টা কলমের দাম যদি 5,000 টাকা হয় বা 500 টাকা হয়, একটা কলমের দাম কত, তখন আপনি কি করবেন, সংখ্যাটা দিয়ে ভাগ করবেন। ওই একই কথা, 1 লক্ষ মাইল দেওয়া আছে, আপনি 1 মাইল বা 1 ইউনিট বের করবেন, তাহলে টোটালটা দিয়ে ভাগ করে দিবেন। তাহলে এক্ষেত্রে আপনি কি পাচ্ছেন, একটা ইউনিট বা 1 মাইলের অবচয় পাচ্ছেন আপনি। এখানে যেহেতু ইউনিট বলা আছে এক্ষেত্রে আমরা ইউনিট ধরে নিলাম। এটা সমস্যা হওয়ার কথা না, যদি হয় একটু জিজ্ঞাসা করে নিন। 1 নাম্বারটা সূত্র ফেলছি, জাস্ট আর কিছু করিনি। বি নাম্বারে বলতেছে যে প্রিপেয়ার এ ডেপ্রিসিয়েশন শিডিউল অ্যাজিউমিং অ্যাকচুয়াল মাইলেজ ওয়াজ 2010 26,000, 2011 32,000, 2012 25,000, 2013 17,000। 4 বছর দেওয়া ছিল এবং প্রত্যেক বছরে কত মাইল করে চালনা করা হয়েছে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। আপনাকে তৈরি করতে বলেছে ডেপ্রিসিয়েশন শিডিউল। তাহলে ডেপ্রিসিয়েশন শিডিউল তৈরি করার জন্য নানান জায়গায় নানান ধরনের ছক করা হয়ে থাকে, অনেকে বড় করে ছক করে, অনেকে ছোট করে ছক করে। তো আমার কাছে পার্সোনালি এই ছকটা ইজি মনে হয়েছে, তাই আমি এই ছকটা সিলেক্ট করেছি। অনেকে দেখা যাচ্ছে বইয়ের মধ্যে নানান ছক, বা যেহেতু অনেকে শিখে আসছেন তারা যদি একটু অন্যভাবে শিখে এসে থাকেন সেটাও হবে। এখন একটু আমরা বুঝে থাকি, মানে যারা শিখিনি তাদের জন্য বলতেছে, যারা শিখছেন তো আলহামদুলিল্লাহ আর একটু সুবিধা হবে। ইয়ার, টোটাল কস্ট, ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ক্যারিং ভ্যালু, আমরা 5টা ঘর নিয়ে কাজ করব। বইয়ের মধ্যে নানা থাকতে পারে, তাহলে আমি এক্ষেত্রে এটা একটু মার্কিং করি। মার্কিং নাম্বারিং এর একটা ঘর দেওয়ার দিলে ভালো হতো, আমি এটা দিতে ভুলে গিয়েছিলাম। 1 2 3 4 4 5 5 ইজ ইকুয়াল টু
2 মাইনাস 4। 5 নাম্বার ঘরটা পাবো 2 নাম্বার ঘর থেকে 4 নাম্বার ঘরটা বাদ দিলে। আচ্ছা, আগে প্রথম থেকে শুরু করি, পরে আমি 5 নাম্বার ঘরে যাই। যেহেতু আমি 2010 সালে ক্রয় করেছিলাম 4 বছর, তাহলে 2010, 11, 12, 13 4 বছর। টোটাল কস্টের যে টাকাটা আছে, টোটাল কস্টের টাকাটা আমি মোট ব্যয় যেটা আছে, মোট ব্যয়টাই লিখে রাখবো। মোট ব্যয় কত ছিল আমার? 1,68,000 টাকা। আমি 1,68,000 টাকা প্রত্যেকটা ঘরেই সেম রাখবো, চেঞ্জ করব না, সেম রাখলাম। ডেপ্রিসিয়েশন, এখন আপনি এক এককের অবচয়ের পরিমাণ জানেন, তাহলে আপনি 2010 সালে 26,000 একক উৎপাদন করেছেন বা ব্যবহার করেছেন, তাহলে সেটার অবচয় বের করার জন্য আমার কি করতে হবে? গুণ করে দিতে হবে 1.6 পার ইউনিটের সাথে, into 2 ইয়ারলিটা গুণ করে দিব। আচ্ছা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যে বিষয়টা, সেটা আমি গতদিন বলেছিলাম যে আমাদের একটা সম্পত্তি যদি ব্যবহারজনিত হ্রাস হয়, সেটা পুনরায় গ্রহণ করার জন্য যে বিষয়টা আর কি। আপনার প্রথম বছর অবচয় হচ্ছে 41,600 টাকা, তাহলে আপনার পুঞ্জীভূত অবচয় আগে 1 টাকাও ছিল না, এখন 41,600 টাকা নতুন ভাবে সৃষ্টি হলো। তাহলে প্রথম বছরের ডেপ্রিসিয়েশন আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা সেম হবে। ক্যারিং ভ্যালু মানে কি? ওই বছর শেষ হওয়ার পরে সম্পত্তিটার প্রকৃত মূল্য বা বাজার মূল্য কত আছে সেটা, বই মূল্য যেটা। তাহলে এক্ষেত্রে টোটাল কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের যে টাকাটা থাকবে সেটা বাদ দিব, 1,26,400 পাবো। দ্বিতীয় বছর কি কাজ করলাম? টোটাল কস্ট যা ছিল তাই রাখলাম। দ্বিতীয় বছর আমি ব্যবহার করেছি 32,000 একক। 32,000 একক আমি কি করব? পার ইউনিট যেটা ছিল খরচ, তার সাথে বা ডেপ্রিসিয়েশন, সেটার সাথে গুণ করে দিলাম। এখন মানে অবচয়ের পরিমাণ আসতেছে 51,200 টাকা। আর পুঞ্জীভূত অবচয়ের যে বিষয়টা আছে সেটা প্রত্যেক বছর বাড়বে। প্রথম বছর অবচয়, তারপর দেখা যাচ্ছে দ্বিতীয় বছর যখন অবচয় হবে সেটার সাথে কি হবে? পুঞ্জীভূত অবচয়ের পরিমাণটা বেড়ে যাবে। তাহলে প্রথম 1,000 বছর আমার পুঞ্জীভূত অবচয়টা ছিল 41,000, এখন নতুন ভাবে অবচয় ধার্য করা হচ্ছে 51,200, তাহলে আমার পুঞ্জীভূত অবচয়ের পরিমাণটা কি হবে? বাড়বে। তাহলে আমি এই দুইটা যোগ করে দিব, যোগ করার পর যোগফলটা আমি এখানে লিখবো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ঘরে। দেন দেখা যাচ্ছে ক্যারিং ভ্যালুর ঘরটা সেমি রাখবো, 2 থেকে 4 বাদ দিব, 2 নাম্বার ঘরে যে অ্যামাউন্টটা আছে সেখান থেকে 4 নাম্বার ঘরে অ্যামাউন্টটা বাদ দিয়ে দিব। আবার দেখা যায় 3 নাম্বার ঘরের বেলাও সেম, 4 নাম্বার ঘরের বেলাও সেম কাজ করব। এখন বইয়ের মধ্যে আমি প্রথমে বলেছিলাম যে বইয়ের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে এই যে টোটাল কস্টের ঘরটা দেয় না, বা আরো অনেকভাবে করা যায়। এখন আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা করতে পারেন, এটা আপনাদের স্বাধীনতা অবশ্যই আছে। মেইন কথা হচ্ছে যে আমাদের যখন যতদিন আয়ুষ্কাল থাকবে ততদিনের যদি শিডিউল তৈরি করতে বলে, আমি আবার বলতেছি, একটা সম্পত্তির আয়ুষ্কাল যতদিন ততদিনের যদি আমাকে শিডিউল তৈরি করতে বলে, আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে শেষ বছরের ক্যারিং ভ্যালু আর সেলভেজ ভ্যালু মাস্ট সমান হবে, সমান হতেই হবে। ঠিক আছে, আমাদের এই অঙ্কটার মধ্যে যেহেতু শেষ বছরের ক্যারিং ভ্যালু আর সেলভেজ ভ্যালু সমান আছে, আমার এই অঙ্কটা ঠিক আছে। এখন আপনারা 4 জন আছেন, একটু বলেন যে শিডিউলটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা, নাকি আরেকবার বলবো, না কোনো জায়গায় সমস্যা? বুঝতে পারছি ভাইয়া। ভাই আমিও বুঝতে পারছি। ঠিক আছে আমার ভাইয়া। প্রবলেম তাহলে শিডিউলটা আশা রাখি বুঝতে পারছেন, সমস্যা হওয়ার কথা না। পরের ম্যাথটা দেখি, এই কোশ্চেনটা একটু পড়ি। Problem 9. Eastern Construction Company purchased a mixture machine on January 1, 2008 for টাকা 29,000. মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ আপনাদের এই অধ্যায়ে, অনেকবার বোর্ডে আসছে এই কোশ্চেনটা, সেম এই কোশ্চেনটাই। এই 29,000 টাকা দিয়েছে অনেকবার, আবার অনেকবার 2,90,000 টাকা দিয়েছে। এখন সেম ম্যাথটাই আসে, অ্যামাউন্ট গুলো একটু হ্রাস বৃদ্ধি করে দেয়। তাহলে একটু ভালো মতো বুঝার চেষ্টা করি। Eastern Construction Company purchased a mixture machine on January 1, 2008 for টাকা 29,000. ইস্টার্ন কনস্ট্রাকশন কোম্পানি একটা মেশিন ক্রয় করেছে 2008 সালে জানুয়ারি 1 তারিখে 29,000 টাকা দিয়ে। The machine is expected to have a useful life of 5 years. আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। And a residual value of টাকা 2,000. ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 2,000. The company engineer estimated that mixture will have a useful life of 7,500 hours. ইঞ্জিনিয়াররা প্রত্যাশা করতেছে যে এই সম্পত্তিটা
তার আয়ুষ্কালের মধ্যে মোট ৭৫০০ ঘন্টা পরিচালনা করা যাবে। এটা হচ্ছে টোটাল আওয়ার। It was used 1,500 hours in 2008, 2,625 hours in 2009, 2,250 hours in 2010, 750 hours in 2011, 375 hours in 2012. মানে ৮, ৯, ১০, ১১, ১২ 5 বছরে প্রত্যেক বছর কত ঘন্টা করে ব্যবহার করা হয়েছে সেটা দিয়ে দিয়েছে। The company's year end is 31st December year, মানে প্রত্যেক বছরের ডিসেম্বর 31 তারিখে হিসাব বন্ধ হয়। Requirement: compute the depreciation expense and carrying value for 2008 to 2012 using the three methods: straight line, production, and double declining balance. B number বলতেছে যে adjusting entry to record the depreciation for 2008 calculated in A. এতে যে তুমি 3 মেথডের অবচয় বের করতেছো, মানে 8 থেকে 12 পর্যন্ত তুমি শুধু 8 সালের জন্য জাবেদা দিবা। 3 মেথড আছে, 3 মেথডের জন্য দেওয়া লাগবে আর কি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে রিকোয়ারমেন্ট এটা একটু ভালো মতো বুঝবো। আমাকে বের করতে বলছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এবং ক্যারিং ভ্যালু। তো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ক্যারিং ভ্যালু দুইটা বের করব, ভালো কথা। যদি আমাকে 1 বছর বলে দিত যে শুধু 2008 এর জন্য বের করো, তখন আমাদের ঝামেলা হতো না, নরমাল ভাবে করে দিতাম। কিন্তু আমাকে বলছে 2008 থেকে নিয়ে 2012 পর্যন্ত, মানে 5 বছরের অবচয় বের করো এবং ক্যারিং ভ্যালু বের করো। শুধু তাই না, আরো 3টা মেথড বলে দিয়েছে। তাহলে যদি আমাদের কখনো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এন্ড ক্যারিং ভ্যালু বোথ, মানে দুইটাই একসাথেই বের করতে বলে, তখন আমরা সিম্পলি ডেপ্রিসিয়েশন শিডিউল করে দিব। কেন? কারণ ডেপ্রিসিয়েশন শিডিউলের মধ্যে আমরা দুইটা ঘরে দেখতে পাই, আর এক্ষেত্রে একবারে সবগুলা বছর করে ফেলা যায়। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে সলিউশন 9 রিকোয়ারমেন্ট এ আমরা আগে লিখবো যে ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তারা যেভাবে দেখতে চাচ্ছে আমি সেভাবেই দেখাবো। তারা ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বের করতে বলেছে, ক্যারিং ভ্যালু বের করতে বলেছে, তাই আমি ওটাই লিখলাম ফর 2008 টু 2012 স্ট্রেট লাইন। তাহলে এটা ইয়ার লিখলাম, টোটাল কস্ট ওই মোট ব্যয় যেটা হবে উপরে মোট ব্যয়টাকে আমি লিখে রাখবো, অন্য কোনটা লিখবো, ওই যেটা আছে ওই এক অ্যামাউন্টটাই লিখবো, 29,000 লিখলাম। ডেপ্রিসিয়েশন আমি কি করব? ডেপ্রিসিয়েশনের জন্য আমার যে স্ট্রেট লাইনের সূত্র আছে টোটাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। যেহেতু প্রত্যেক বছরই সেম হবে, স্ট্রেট লাইন তো সমান, যেহেতু আমি জানুয়ারি 1 তারিখে ক্রয় করছি, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, প্রত্যেক বছর কি হবে? সমান হবে। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের কাজটা কি? প্রথম বছরের অবচয় আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা পুঞ্জীভূত অবচয় সমান হবে। এখন প্রথম বছরের পুঞ্জীভূত অবচয়ের সাথে দ্বিতীয় বছরের অবচয় যোগ করে দ্বিতীয় বছরের পুঞ্জীভূত অবচয় পাওয়া যায়। কথাটা আমি একটু ফার্স্ট বলতেছি, আরেকবার বললাম, খেয়াল করেন। প্রথম বছরের পুঞ্জীভূত অবচয়ের সাথে দ্বিতীয় বছরের অবচয় যোগ করে দ্বিতীয় বছরের পুঞ্জীভূত অবচয় পাওয়া যাবে। আবার দ্বিতীয় বছরের পুঞ্জীভূত অবচয়ের সাথে তৃতীয় বছরের অবচয় যোগ করে তৃতীয় বছরের পুঞ্জীভূত অবচয় পাওয়া যাবে। এই কথাটা আমার একটু পরেই লাগবে, তাই আমি বারবার করে বলতেছি। এখন যেহেতু আমি একটু আগে বললাম যে যখন আমাদের যত দিনের আয়ুষ্কাল তত দিনের যখন শিডিউল তৈরি করতে বলবে, শেষ বছরের ক্যারিং ভ্যালু আর স্যালভেজ ভ্যালু কি হতে হবে? সমান হতে হবে। তাহলে স্ট্রেট লাইনের মধ্যে আমার ওই ক্যারিং ভ্যালু আর স্যালভেজ ভ্যালু সমান আছে। এখন যদি আমাদের সমান না থাকে, সমান না থাকলে আমাদের জোর করে হলো সমান বানাতে হবে। কারণ যেহেতু তারা বের করে দিয়েছে যে শেষ বছর এটার মূল্য 2000 থাকবে, তো আমি তো এটা 2500 দেখালে হবে না। আমি তো তাদের উপর দিয়ে বেশি বুঝতে পারবো না। তারা 2000 বলেছে, আমাকে 2000 মানে চুপ হয়ে থাকতে হবে, কিছু করার নাই, 2000 বানা দেখাতে হবে। তো প্রোডাকশন মেথডের মধ্যে সেম ভাবে কাজ করবে। প্রোডাকশন মেথডে কিভাবে কাজ করবে? এটার মধ্যে যেরকম কাজ করেছিলাম, আমাকে পার ইউনিট বের করব, দেন প্রত্যেক ইয়ারের সাথে গুণ করে দিব। এখানেও সেম কাজ করা হয়েছে। এখানে যেহেতু আওয়ার দেওয়া ছিল, আগে পার আওয়ার ডেপ্রিসিয়েশনটা বের করেছে, পার আওয়ার বের করার পর প্রত্যেক বছর ইয়ারের সাথে গুণ করে দিয়েছে। এটার মধ্যে আমার ক্যারিং ভ্যালু মিলেই যাচ্ছে। এখন যে মানে মেন কথাটা হচ্ছে, আমাদের 5টা মেথড আমরা জানি: স্ট্রেট লাইন, ওয়ার্কিং আওয়ার, প্রোডাকশন ইউনিট, সাম অফ দ্য ইয়ার ডিজিট, ডিক্লাইনিং বা ডাবল ডিক্লাইনিং। 5টা মেথডের মধ্যে যদি 5টারই শিডিউল তৈরি করতে বলে, 4টা শিডিউলের লাস্টের ক্যারিং ভ্যালু আর স্যালভেজ ভ্যালু সমান হবে। বাট একটা মেথডে সহজে হয় না, সবসময় যে হবে না তাই না, হতেও পারে, বাট মানে সচরাচর হয় না। সেটা হচ্ছে ডাবল ডিক্লাইনিং এ। ডিক্লাইনিং বা ডাবল ডিক্লাইনিং এর মধ্যে কখনোই শেষ বছরের ক্যারিং ভ্যালু স্যালভেজ ভ্যালু সমান হয় না। তাহলে এক্ষেত্রে কি করতে হয়? করণীয়টা কি? করণীয়টা আমি বলতেছি, একটু খেয়াল করেন। এখানে আমাদের ডাবল ডিক্লাইনিং বলা আছে, ডেপ্রিসিয়েশন রেটটা আমরা বের করে নিলাম। ইয়ার টোটাল কস্ট, ইয়ার তো 8, 9, 10, 11, 12, টোটাল কস্ট 29,000 প্রত্যেকটা ঘরে সেম লিখে রাখছি। এখন অবচয়, টোটাল কস্ট
ইন্টু ডেপ্রিসিয়েশন রেট 11,600 টাকা হয়। অ্যাকুমুলেটর 11,600, 2 থেকে 4 বাদ দিলে 5 পাওয়া যায়, 2 - 4। 2 নম্বরে অ্যামাউন্টটা আছে সেখান থেকে 4 নম্বরে অ্যামাউন্টটা বাদ দিয়ে ক্যারিং ভ্যালু পেলাম। এখন মানে ডাবল ডিক্লাইনিং এর মধ্যে কি করতে হয়, ক্যারিং ভ্যালুর উপর অবচয় ধার্য করতে হয়। ক্যারিং ভ্যালু এর উপর মানে প্রথম বছরের অবচয়টা থেকে প্রথম বছরের অবচয়টা বাদ দেওয়ার পরে, মানে প্রথম বছরের মূল্যটা থেকে, মোট ব্যয়টা থেকে অবচয় বাদ দেওয়ার পর যে মূল্য থাকে তার উপর অবচয় ধার্য করতে হয়। তাহলে দ্বিতীয় বছর সেম, ওই 17,400 এর উপর 40% করলাম, 10,440 পেলাম। তৃতীয় বছর এই 10,440 এর উপর 40% করবো। এখানে আমাদের যখন ক্যারিং ভ্যালু মানে ঘরটা থাকে তখন আমাদের মাইনাসের ঝামেলা কম হয়। তো আশা রাখি এই পার্সেন্টেজটা বা আমি যে বলতেছি যে ক্যারিং ভ্যালুর উপর ধার্য করতে হবে সেটা নিয়ে আপনাদের সমস্যা নাই। যদি হয়ে থাকে একটু জিজ্ঞাসা করে নিন। আমি শেষ বছরের দিকে চলে যাই। শেষ বছরে এখন তো আমার কাছে খাতা কলম নেই, খাতা কলম থাকলে বা আপনাদের সামনে নিজে দেখাতে পারবো। এখানে নর্মাল ভাবে যদি আমরা করতাম, নর্মাল ভাবে বলতে কি 3,758 টাকার উপর যদি আমি 40% করতাম, এখানে যে অবচয় পরিমাণটা আসতো সেটা এখানে এই অ্যাকুমুলেটেড প্রিভিয়াস ইয়ারের সাথে যোগ করার পরে এখানে এটা 27,000 হতো না, 26,000 সামথিং অ্যামাউন্ট আসতো। আর এখানে ক্যারিং ভ্যালু আসতো 2,250 টাকার মতো। এখানে আমি মুখে মুখে বলতেছি, এটা তো আমার কাছে এখন করার নেই। তাহলে এক্ষেত্রে যেহেতু সমান হচ্ছে না, এখন আমাদের করণীয় কি? এখন আমাদের সমান বানাতে হবে। 4 বছর সেম থাকবে। 5 নম্বর বছর একটু ভালো মতো খেয়াল করি। আমি ইয়ারের ঘরটা লিখে রাখছি, মানে আগে লিখে রাখবো, টোটাল কস্ট লিখে রাখবো। তাহলে ফাঁকা থাকবে কোনটা ঘর? 3 নাম্বার ঘরটা, 4 নাম্বার ঘরটা, 5 নাম্বার ঘরটা ফাঁকা। ঝামেলা করতেছে কোন ঘরটা? 5 নাম্বার ঘরটা। 5 নাম্বার ঘরটা আগে লিখবো। আমরা জানি যে আয়ুষ্কালের সমান শিডিউল তৈরি করতে বলে শেষ বছরের ক্যারিং ভ্যালু কার সমান হয়? স্যালভেজ ভ্যালু। স্যালভেজ ভ্যালু আছে কত? 2,000 লিখলাম। এখন ক্যারিং ভ্যালু এর যে ঘরটা, ক্যারিং ভ্যালুর ঘরটা পাওয়া যায় 2 থেকে 4 বাদ দিলে। এখন 2 এর মধ্যে অ্যামাউন্ট আছে 29,000। 29,000 থেকে কত টাকা বাদ দিলে 2,000 পাওয়া যাবে? 27,000 টাকা। ঠিক আছে, যেহেতু 2 থেকে 4 বাদ দেওয়া লাগবে, 2 এর মধ্যে অ্যামাউন্ট আছে 29,000, 4 এর মধ্যে অ্যামাউন্ট হতে হবে কত? 27,000 টাকা। এটা আমি ক্যালকুলেট করে নিলাম। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, প্রথম বছরের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর দ্বিতীয় বছরের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের পার্থক্য কি বলতে পারবেন? পার্থক্য হচ্ছে দ্বিতীয় বছরের অবচয়। তাহলে পঞ্চম বছরের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর চতুর্থ বছরের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের পার্থক্য হচ্ছে পঞ্চম বছরের অবচয়। এই অবচয়টা আমরা এইভাবে প্লাস মাইনাস করে দেখাতে হবে। আমাদের সময় অলমোস্ট শেষ। তো যদি কোনো সমস্যা থাকে একটু আমাকে জিজ্ঞাসা করে নেন। আর কি সমস্যা আছে বুঝতে পারছি সবাই? ভাই তাহলে কি শেষে 2টা মাইনাস হবে? না, এই একটা তো মাইনাস করব, মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, হ্যাঁ 2টা মাইনাস হবে বলতে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের পরিমাণটা একটু মাইনাস করে বের করে নিতে হবে। যেমন আগের বছর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 25,212, হ্যাঁ, এটা আমরা বাদ দিলাম। এটা বাদ দেওয়ার পরেও আরো যে ব্যালেন্সটা আমার প্লাস থাকবে ওইটাও আবার আমাকে মাইনাস করতে হবে। বুঝলাম না আপনার কথাটা, এখন বুঝলাম না। ফোর্থ ইয়ার আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 25,242, হ্যাঁ, আর পঞ্চম বছর আছে 27,000। আপনার লাগবে পঞ্চম বছরের অবচয়। তাহলে কি করবেন? 27,000 থেকে 42,000 মানে 25,242 বাদ দিয়ে দিবেন।